67। খাবার খেয়ে বেরিয়ে পড়ল সবাই। বিকেল গড়িয়ে এসেছে। এখন হেলিপ্যাডে যাওয়া হবে। বিকেলটা ওখানে কাটিয়ে দিয়ে সূর্যাস্ত দেখে তারপর কটেজে ফিরবে। মিশুর চেহারায় একটা লাজুক রাঙা আভা চলে এসেছে। দেখলেই ওর গালটা আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে করে। মেঘালয় বারবার ড্যাবড্যাব চোখে তাকাচ্ছে ওর দিকে। আজীবন দেখলেও বোধহয় দেখার স্বাদ মিটবে না। চোখ দুটো শতবার দেখেও তৃপ্ত হতে চায় না। কি মায়া ছড়িয়ে আছে মেয়েটার পবিত্র মুখে। কত বিশুদ্ধ চাহনি। মিশু মেঘালয়কে একটা খোঁচা মেরে বলল, কি হলো? এভাবে দেখছ কি? এবারের মধুচন্দ্রিমা একেবারে সার্থক, তাই না? কেন? মধুর মিষ্টির পরিমাণ বেড়ে গেছে। মিশু ক্ষেপে বলল, বড্ড দুষ্টু তুমি। এসব দুষ্টুমি ফেলে এখন বলো আমরা যাচ্ছি কোথায়? হ্যালিপ্যাডে যাচ্ছি। সূর্যাস্ত দেখতে। আর মেঘ? মেঘ আজকে তোমাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছে, তবুও স্বাদ মেটেনি? মিশু এগিয়ে এসে দুটো কিল বসালো মেঘালয়ের বুকে। ছেলেটা বড্ড দুষ্টু দুষ্টু কথা বলে। এভাবে বললে লজ্জা লাগে না? বুঝেও এরকম করে বলে। যেন মিশুর লাজ রাঙা চেহারাটা দেখতেই ওর সুখ হয়। সবাই মিলে পৌঁছে গেল হ্যালিপ্যাডের কাছে। যাওয়ার আগেই রুন্ময় রিসোর্ট দেখতে পেয়ে মিশু মুখটা বাচ্চাদের মতন ছোট্ট একটু করে বলল, এখানে কি শুধু আর্মিরা থাকে? না তো। এটা একটা রিসোর্ট। আমরা কেন এখানে থাকলাম না? প্রশ্নের উত্তর খুঁজে পেল না মেঘালয়। হেসে বলল, এখানে থাকতে চাও? আচ্ছা, এর পরের বার এসে তোমাকে নিয়ে এখানে আসব। সত্যি তো? হুম। হেলিপ্যাডে ঢোকার আগেই একটা ছোট্ট পার্ক সামনে পড়ে। পার্কের ভেতরে একটা দোলনা আছে। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সামনে বিশাল আকাশ। পাহাড়, আকাশ, সবুজের মিশ্রণে এক অপূর্ব শোভা তৈরি হয়েছে। দোলনা দেখেই মিশু আর এক মুহূর্ত দাঁড়াল না। ছুটে গিয়ে দোলনায় বসে পা দোলাতে লাগল। সূর্য পশ্চিমাকাশে হেলে পড়েছে। কি যে অপরূপ লাগছে প্রকৃতিটাকে। দূর থেকে রুন্ময় রিসোর্ট দেখতেও ভালো লাগছে। রিসোর্টের সামনে যে রাস্তা দিয়ে আসা হলো সেটাও অসম্ভব সুন্দর। রাস্তাগুলো এত সুন্দর হতে হয় বুঝি? সবকিছুই ছবির মতো সুন্দর। মানুষ কেন যে নিজের দেশ ছেড়ে অন্য কোথাও ঘুরতে যায়? মেঘালয় এসে মিশুর পাশে বসল। বাকিরা সবাই হেলিপ্যাডের দিকে যাচ্ছে। ওরা দুজন এখানে বসে দোল খেতে খেতে গল্প করতে লাগল। পূর্ব ও রোদ একসাথে হাঁটছে। নিখিল ও দুপুর ওদেরকে ছেড়ে সামনে চলে গিয়েছে। সায়ান ও আরাফ পুরো হেলিপ্যাড ছোটাছুটি করছে আর দুজনে তর্ক করছে মজার মজার সব ব্যাপার নিয়ে। রোদ পূর্বকে বলল, এত বড় আকাশ আমি কখনো দেখিনি। সামনে যতদূর চোখ যায় শুধু পাহাড়ের চূড়া আর আকাশ। আমরা সব পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, তাই না? এখানে তিনবেলা এলে তিনরকম সৌন্দর্য উপভোগ করা যায়। সকালে সূর্যোদয় একরকম লাগে, বিকেলবেলা অন্যরকম আর সূর্যাস্তের ভিউ আবার অন্যরকম। আপনি এখানে আগেও এসেছেন, তাই না? পূর্ব বলল, হুম। মেঘালয় আর সায়ান দুজনেই প্রচুর ঘোরাঘুরি করে। ওদের সাথে আমিও বেরিয়ে পড়ি। আমার সবসময় সময় হয়ে ওঠে না। তারপরও চেষ্টা করি। রোদ বলল, আমারও খুব এভাবে বহুদূর ঘুরতে ইচ্ছে হয়। কিন্তু আমার কখনো যাওয়া হয় না কোথাও। আগে বাবা যেতে দিত না, কিংবা নানান কারণে যেতে পারতাম না। ভেবেছিলাম বিয়ের পর বরের সাথে ঘুরব। সেটাও ভাগ্যে নেই। আসলে মেয়েদের সব ইচ্ছে পূর্ণ হয় না। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল রোদ। পূর্ব ওর মুখের দিকে তাকাল। বড্ড করুণ দেখাচ্ছে মুখটা। মেয়েটার চেহারায় একটা মায়া আছে। এই বিকেলের রঙিন আলোয় কত রাঙা লাগছে সে মায়াবী মুখটা,
অথচ অরণ্য এরকম একটা মেয়েকে ওভাবে কষ্ট দিল। মায়াবতী জিনিসটা কি সেটা বোঝার ক্ষমতা অরণ্যর ছিল না। পূর্বকে এভাবে চেয়ে থাকতে দেখে রোদ বলল, আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসেননি কেন? পূর্ব মুচকি হেসে বলল, থাকলে তো নিয়ে আসব। হঠাৎ এই প্রশ্ন? আমি ভেবেছিলাম আছে। প্রায়ই আপনাকে অনেকক্ষণ ফোনে কথা বলতে দেখি। ওহ, বাসায় কথা বলি। আমার আম্মু আমাকে মুহূর্তের জন্য চোখের আড়াল করতে দেয় না। আম্মুর সাথেই অনেকক্ষণ কথা বলতে হয়। আপনাকে খুব ভালোবাসেন উনি, তাই না? প্রচুর ভালোবাসে। সব মায়েরাই তার ছেলে মেয়েকে অনেক ভালোবাসে। মায়েরা এমনই হয়। পূর্ব বলল, সব মায়েরা এমন হয় না। সায়ানের ভাগ্যটা খুব খারাপ। ওর মা সারা বছর বিজনেস, মিটিং এসব নিয়ে ব্যস্ত। ছেলেটা ছোটবেলা থেকেই কখনো সময় পায়নি মায়ের কাছ থেকে। মায়ের আদর কি সেটা বলতেই পারে না ও। আর যে মেয়ের সাথেই রিলেশন হয়, সবার ধান্ধা থাকে ওর টাকা পয়সার প্রতি। কেউ ওকে সত্যিকারভাবে ভালোই বাসল না। কথাটা শুনে সায়ানের প্রতি একটু মায়া লাগল রোদের। কত ভালো একটা ছেলে, অথচ কত একা। বিধাতা কিছু কিছু মানুষকে খুব নিঃসঙ্গ করে পাঠিয়েছেন পৃথিবীতে। সায়ান তার একজন, রোদ নিজেও তার একজন। আজীবন নিঃসঙ্গ থাকতে হবে হয়তো। আবারও একটা দীর্ঘশ্বাস। হেলিপ্যাডের সূর্যাস্ত একদম অনন্য। বিশাল প্রান্তরে সূর্য ধীরে ধীরে ডুবে যায়। মাথার উপর শুধুই মহাশূন্য। সামনে পাহাড় আর গাঢ় সবুজ। চোখ ধাঁধানো সৌন্দর্য। সামনে ছোট ছোট ঘর চোখে পড়ে। লাল সবুজ ঘরের চালা। প্রকৃতি নিস্তব্ধ হয়ে রূপের ডালা সাজিয়ে রেখেছে এখানে। দূরে দোলনায় মেঘালয় ও মিশু বসে আছে। মিশু মেঘালয়ের কাঁধে মাথা রেখেছে। মেঘালয় মিশুর হাতের আঙুলের ফাঁকে আঙুল রেখে চঞ্চলতার ঝুড়ি খুলে বসেছে। ওদেরকে দেখলেই মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী কাপল। এত সুখী কেন ওরা? রোদকে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখে পূর্ব জিজ্ঞেস করল, কি ভাবছ? মিশুর ভাগ্যটা খুব ভালো। কয়টা মেয়ের ভাগ্যে এমন একটা মেঘালয় জোটে? মেয়েটাও কিন্তু অনেক ভালো। কয়টা ছেলেই বা এরকম একটা মিশু পায়? মিশু একটু অনন্য বলেই কিন্তু ওরকম একটা ছেলে পেয়েছে। রোদ একটু বাঁকা চোখে তাকালো পূর্বর দিকে। যদিও কথাটা সত্য, ও ভালোভাবেই জানে। তবুও তার সামনে একটা মেয়ের প্রশংসা শুনতে মোটেও ভালো লাগছে না। রাগ লাগছে। ও ক্ষেপে গেলেও সেটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসল। পূর্ব নিজেও ক্ষেপে গেছে। ওর ইচ্ছে করছে রোদের হাত টেনে ধরে একদম কাছে টেনে নিয়ে ওর মুখটা দুহাতে শক্ত করে চেপে ধরতে। তারপর চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করছে, আমাকে কি মেঘালয়ের চেয়ে কোনো অংশে কম মনে হয়? আমাকে ভালো লাগে না? কিন্তু পারছে না সেটা বলতে। কেমন যেন সংকোচ কাজ করছে। আর কেনই বা বলবে এ কথা? রোদ ওর কে? রোদ বলল, কি দেখছেন এভাবে? পূর্ব থতমত খেয়ে অন্যদিকে তাকাল। গোধূলি বিকেল দেখতে খুবই আনন্দ হচ্ছে। কেন যেন ইচ্ছে করছে রোদকে শাড়ি পরা অবস্থায় দেখতে। সেই যে প্রথম দেখা হলো, তারপর আর কখনো ওকে শাড়ি পরতে দেখেনি। শাড়িতে মেয়েদেরকে কতটা সুন্দর লাগে এটা কি মেয়েরা জানে না? সবসময় শাড়ি পরে থাকতে কি হয়? মিশু শাড়ি পরলে একটা সতেজতা চলে আসে ওর চেহারায়। চঞ্চলতা আরও গভীর হয়ে ওঠে। মনে হয় উচ্ছল কিশোরী। রোদ শাড়ি পরলে ওকে ও কোনো অংশে কম লাগবে না। একবার কি বলবে শাড়ি পরতে? পূর্ব আনমনে এসব ভাবছে আর চেয়ে আছে আকাশের দিকে। মিশু মেঘালয় হেলিপ্যাডে এসে সূর্যাস্ত দেখছে। গাঢ় সবুজ ঘাসের উপর বসে খুনসুটি করছে আর খিলখিল করে হাসছে মিশু। পূর্বর ও ইচ্ছে করছে এভাবেই খুনসুটি করতে।
কিন্তু কার সাথে? কোনো উত্তর খুঁজে পায় না ও। রোদের প্রতি একটু একটু ভালো লাগা কাজ করছে ওর। তবে কি রোদকেই? ৬৮। সন্ধ্যার পর কটেজে ফিরে এলো ওরা। রাতের খাবার খেয়ে এসে যে যার রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছে। রোদ বিছানায় শুয়ে জানালা দিয়ে বাইরে চেয়ে আছে। মেঘ উড়ে উড়ে আসছে, সাদা তুলোর মতো মেঘ। এক পাহাড়ের উপর দিয়ে আরেক পাহাড়ে চলে যাচ্ছে। ওর মনে পড়ছে সকালের কথা। হাজাছোড়া ঝর্ণায় স্নানের সময় মেঘালয় কত গভীর আবেশে মিশুকে জড়িয়ে ধরে চুমু খেল। মিশু লজ্জায় রাঙা হয়ে মুখ লুকালো ওর বুকে। সবাই অন্যদিকে চেয়েছিল তখন। মেঘালয় আগেই সবাইকে বলেছিল যেন কেউ ওদের দিকে না তাকায়। তবুও চুপি চুপি রোদ ওদের প্রেম দেখে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। ওদেরকে দেখলে রোদের খুবই কষ্ট হয়। ৩ দিন পরপর মেঘালয় আসে মিশুর কাছে। মিশু সারাদিন অপেক্ষা করে থাকে ওর জন্য। খুব যত্ন করে সাজুগুজু করে, বসে থাকে কখন মেঘ আসবে। মেঘালয় আসার পর মিশু বারবার শব্দ করে হাসে। রোদের রুম থেকে ওদের হাসির শব্দ শোনা যায়। ও বের হয় না রুম থেকে। মেঘালয় মিশুকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরে বেড়ায়, রান্নাঘরে মিশুকে পেছনে দিক থেকে জড়িয়ে ধরে থাকে। সুইমিং পুলে একসাথে দুষ্টুমি করতে করতে গোসল করে। এসব না চাইলেও রোদের চোখে পড়ে। কিংবা রোদ ইচ্ছে করেই কখনো জানালার ফাঁক দিয়ে তাকায় পুলের দিকে। মিশু মেঘালয়ের ২ কাঁধের উপর নিজের ২ পা তুলে দিয়ে পানিতে গলা পর্যন্ত ডুবে থাকে, দেখলে বুকটা ফেটে কান্না আসে রোদের। ঝাপসা হয়ে আসে সবকিছু। ও তবুও তাকায় ওদের দিকে। সারারাত কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলে। ওরও ইচ্ছে করে কারো এমন ভালোবাসা পেতে। কিন্তু পায় না সেটা। সবার ভাগ্যে সবকিছু থাকে না। কেন এরকম একটা মেঘালয় ও পেল না? আজকেও কান্না পেয়ে যাচ্ছে রোদের। এমন একটা মেঘালয় কেন ও পেল না? এই একটা প্রশ্ন নিজেই নিজেকে বারবার করতে লাগল। খুব কষ্ট হচ্ছে ওর। কারো ভালোবাসা, স্পর্শ, একটু যত্ন পেতে ইচ্ছে করছে। কেউ হাত ধরে পাহাড়ে উঠবে, ঝর্ণায় যাওয়ার সময় হাত ধরে নিয়ে যাবে, খুব করে আগলে রাখবে। কেন এই সুখটুকু ওর ভাগ্যে হল না? শুধু কালো বলে? শ্যামলা রঙের মেয়েরা কি মেয়ে নয়? ও কি দেখতে খুব খারাপ? রোদের খুব কান্না পাচ্ছে। ও বিছানা ছেড়ে উঠে বসল। ব্যাগ থেকে শাড়ি বের করে যত্ন করে পরল। কপালে টিপ দিল, চোখে কাজল আঁকল। ভ্রু দুটো আরেকটু কালো করল, ঠোঁটে হালকা লিপস্টিক দিল। এখন পাক্কা মায়াবতী লাগছে ওকে। আয়নায় তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ছাড়ল ও। নিজেই নিজেকে জিজ্ঞেস করল, আচ্ছা রৌদ্রময়ী, তুই দেখতে কি খারাপ? তোকে কেন আমার চোখে এত ভালো লাগে? আর কারো চোখে কি তোকে ভালো লাগবে না? এমন সময় কে যেন দরজায় নক করল। রোদ দরজা খুলে দিয়ে দেখল মিশু। মিশু বলল, আপু বারান্দায় আসো। সবাই মিলে আড্ডা দিতে দিতে আকাশের তারা গুনব। জানো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে বারান্দা থেকে? কথাটা বলার পরপরই মিশু অবাক হয়ে তাকাল। চোখে মুখে মুগ্ধতা ছড়িয়ে বলল, এ কি রোদ আপু? তোমাকে একদম পরীর মতো লাগছে গো। এত মিষ্টি লাগছে উফফ। রোদ মুচকি হেসে বলল, তাই না? হুম। আসো আসো। আজকে আমাদের ৩ জন ব্যাচেলর ভাইয়ের মধ্যে একজনের মাথা ঠিকই ঘুরে যাবে দেখো। মানে? পূর্ব, সায়ান আর আরাফের মধ্যে একজন আজকে তোমার প্রেমে পড়ে যাবে শিওর। কি যে বলো না। দেখে নিও তুমি। এবার আসো তো আমার সাথে। মিশু রোদের হাত ধরে নিজের রুমে নিয়ে গেল। রোদের চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিল। খোলা চুলে মারাত্মক সুন্দর লাগছে রোদকে। মিশু বারবার ওর রূপের প্রশংসা করতে লাগল।
রোদ খুবই লজ্জা পাচ্ছে ওর কথা শুনে। বারান্দায় এসে দাঁড়াতেই সবাইকে একবার অবাক হয়ে তাকাতেই হলো ওর দিকে। পূর্বর বুকের ভেতর টিপটিপ করে উঠল। আজকে বিকেলেই ওর ইচ্ছে হয়েছিল রোদকে শাড়ি পরা অবস্থায় দেখতে। সত্যি সত্যি দেখবে সেটা ও কল্পনাও করেনি। কিন্তু রোদকে শাড়িতে আর হালকা সাজে এত বেশি সুন্দর লাগবে ও ভাবতেও পারেনি। মুখে মেকআপও তো করেনি, তবুও অপসরি অপসরি লাগছে। সায়ান ও আরাফও একবার চমকালো ওকে দেখে। সবাই বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিল একসাথে। এভাবে একসাথে থাকলে খুব কোলাহল হবে, তাই যে যার মতো আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। যার যার রুমের কাছে বারান্দায় বসে সবাই আকাশ দেখবে। আর যেহেতু এখানে দুজন কাপল আছে, কাজেই এটা তো করতেই হবে। মেঘালয় ও মিশু সবার আগেই উঠে চলে গেল। নিখিল ও দুপুরও চলে গেল নিজেদের রুমে। পূর্ব সায়ানকে কানে কানে কি যেন বলতেই ও হেসে বলল, আচ্ছা। রোদ একাই বসে আছে ওদের সাথে। ও উঠে দাঁড়ালো নিজের রুমে যাওয়ার জন্য। আস্তে আস্তে হেঁটে রুমের দিকে পা বাড়াল। ইলেকট্রিসিটি নেই। সৌরবিদ্যুতের আলোয় এই কাঠ ও বাঁশের বারান্দা অদ্ভুত সুন্দর লাগছে। বারান্দা থেকে দূরের পাহাড়গুলো স্বপ্ন স্বপ্ন লাগছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই চোখ ধাঁধিয়ে যায়। রাত্রিবেলা দূরের কিছু দেখাও যায় না। আকাশের তারাগুলো যেন খুব কাছে চলে এসেছে। রোদ নিজের রুমের দরজার কাছে এসেছে, এমন সময় পূর্বর গলা শুনতে পেল, এখনই ঘুমোবে? রোদ চমকে উঠে বলল, না, এত তাড়াতাড়ি ঘুম আসবে না। কিছুক্ষণ গল্প করি বসে? বারান্দা থেকে আকাশ দেখি একসাথে। আচ্ছা। পূর্ব যেদিকে যাচ্ছে রোদ ওর পিছু পিছু চলে এলো। রুমের পিছনের দিকের বারান্দায় এসে বসে পড়ল। এখানকার অধিকাংশ রিসোর্ট ও কটেজ বাঁশ ও কাঠের তৈরি। ঘরে শুয়ে শুয়েই জানালা দিয়ে মেঘের উড়ে আসা দেখা যায়। বারান্দায় বসে সুন্দর আকাশ দেখা যায়। রাতের অন্ধকারে আকাশের রূপ বদলায়। নক্ষত্রগুলো খুব কাছে নেমে আসে। আর অন্ধকারেও চারিদিকে মেঘের দলের ছুটে আসার উপস্থিতি অনুভব করে শিউরে উঠতে হয়। পূর্ব ও রোদ বারান্দায় পাশাপাশি বসল। পূর্ব প্রথমেই বলল, সবসময় শাড়ি পরে থাকতে পারো না? রোদ চমকে উঠে বলল, কেন? বাঙালি মেয়েদের শাড়িতেই সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর তোমাকে যা লাগছে, সাজেকের মেঘের মতন সুন্দর। রোদ হেসে বলল, কালো মেঘ। পূর্ব কিছু বলল না। এখানে সোলারের আলো নেই। অন্ধকার বারান্দায় পাশাপাশি বসে কেমন কেমন যেন ফিল হচ্ছে দুজনের ভেতরেই। চারিদিক খুব বেশি নিস্তব্ধ। এই কটেজে বেশি রুম নেই। যে কয়টা রুম আছে, বলতে গেলে সবগুলোই ওরাই বুক করে ফেলেছে। ওদের মধ্যে চেঁচামেচি করার কেউ নেই। সবাই নিজ নিজ বউ নিয়ে ব্যস্ত। দুই অভাগা সায়ান ও আরাফ নিশ্চয়ই গলা জোড়াজোড়ি করে বসে আছে। বাকি থাকল পূর্ব ও রোদ। ওরা কি চাইলেই একটু ভালো থাকতে পারে না? পূর্ব মনেমনে এসবই ভাবছে। রোদের কথা শুনে সম্বিত ফিরে পেল, আচ্ছা, তারাগুলো এত কাছে চলে এসেছে কেন? আমরা যে তারাদের কাছে চলে এসেছি, তাই। আমরা কালকে কোথায় যাব? এখনো তো মেঘ ছুঁয়ে দেখাই হলো না। কাল খুব ভোরে উঠতে হবে। ভাগ্য ভালো হলে এখানে বাইরেই মেঘ ধরতে পারব। নয়তো ভোরবেলা উঠেই আমাদের কংলাক পাড়ায় যেতে হবে। ওহ আচ্ছা, সেখানে কি কি আছে? ওটা মূলত লুসাইদের গ্রাম। লুসাইরা থাকে, আর পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা। ওখানে গেলে মেঘ এসে ভিজিয়ে দিয়ে যাবে। আমাকেও। পূর্ব হেসে বলল, আজব কথা বললে। মেঘ সবাইকে ভিজিয়ে দিয়ে গেলে তোমাকে বাকি রাখবে কেন? আমি কালো তো, তাই সবাই আমাকে দূরে সরিয়ে রাখে। তুমি কালো? হা হা হা।
তোমার মতো একটা মেয়ে এটা বলছে আমার বিশ্বাস হচ্ছে না। আগে আমারও বিশ্বাস হতো না, আজকাল হয়। যা ঘটে গেছে আমার লাইফে, তারপর এটা বিশ্বাস করতেই হয়। পূর্ব একটু ঝাঝালো গলায় বলল, এসব কথা প্লিজ মনে করো না তো। তুমি কতটা সুন্দর তোমার বোধহয় জানা নেই। তাই নাকি? আপনার জানা আছে? এই ফালতু টপিক বাদ দিবা। আকাশের তারা দেখো, একটা তারা আরেকটা তারার সাথে কথা বলছে। দেখেছ? রোদ আকাশের দিকে তাকালো, তারপর নিশ্চুপ হয়ে গেল একদম। এত কাছ থেকে তারাদের কখনো দেখেনি ও। এত সুন্দর লাগছে উফফ। মনে হচ্ছে সব তারা মিটিমিটি করে একে অপরকে ভালোবাসার কথা জানান দিচ্ছে। আনন্দে ছেয়ে যাচ্ছে ভেতরটা। উত্তেজনায় উৎফুল্ল হয়ে উঠল রোদ। আস্তে আস্তে এগিয়ে এলো পূর্বর কাছাকাছি। পূর্ব ও একটু কাছে এগিয়ে এসেছে। এখন চাইলেই রোদকে নিবিড়ভাবে ছোঁয়া যায়। ওর ভেতরে কাঁপন ধরে গেছে। রাত বাড়ছে, আর পাহাড়ের মাঝে কঠিন নির্জনতায় রাত আরও বেশি গভীর মনে হচ্ছে। মেঘেদের আনাগোনা টের পাওয়া না গেলেও খুব কাছেই মেঘ এসে উড়ে বেড়াচ্ছে, ভাবলেই শরীরে একটা অন্যরকম স্পন্দন হয়। কি যে ভালো লাগে। পূর্ব বলল, একবার আমার কাঁধে মাথা রাখবে রোদ? রোদ চমকে উঠল। অজান্তেই পানি এসে গেল ওর চোখে। এত সুখকর কথা বোধহয় কখনো শোনেনি ও। রোদের চোখে পানি এসে গেল। ও আস্তে করে মাথাটা রাখল পূর্বর কাঁধের উপর। পূর্বকে নিঃসন্দেহে ভালো মানুষ বলা যায়। ও কখনোই শুধুমাত্র মজা নেয়ার জন্য কাঁধে মাথা রাখতে বলবে না। বললে একদম আপন ভেবেই বলবে। এসব কিছু ভেবে বুকটা কেঁপে কেঁপে উঠতে লাগল রোদের। পূর্ব বলল, বুকের ভেতর কেমন টিপটিপ আওয়াজ হচ্ছে তাই না? রোদ কোনো কথা বলল না। টিপটিপ আওয়াজ ওরও হচ্ছে, কিন্তু মুখে কিছু বলা যাচ্ছে না। খুব লজ্জা করছে ওর। লাজুক ভঙ্গিতে বলল, আপনি কি কখনো কারো এই টিপটিপ শব্দের কারণ হয়েছিলেন? খুব সম্ভবত হইনি কখনো। আজকে হয়েছেন। আমি তাহলে ভাগ্যবতী বলতে হবে। পূর্ব আর কোনো কথা বলল না। ওর ইচ্ছে করছে রোদের নিজেকে ভাগ্যবতী মনে হওয়ার কারণ হতে। ওর ইচ্ছে করছে রোদের সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা ঘুচিয়ে দিতে। রোদ মেয়েটা অনেক দুঃখী। একবার ওকে আপন করে নেয়া যায় না? পূর্ব রোদের হাত ধরে ফেলল। কেঁপে উঠল রোদ। ওর হাতের আঙুলের ফাঁকে আঙুল রাখল পূর্ব। আস্তে আস্তে একজনের হাতের মাঝে আরেকজনের হাত একদম জোড়াজড়ি হয়ে গেল। কেউই কোনো কথা বলছে না, কিন্তু একজনের বুকের ভেতর কেমন তোলপাড় হচ্ছে আরেকজন সেটা ঠিকই ধরতে পারছে। এভাবেই দুজনে চেয়ে রইল নক্ষত্রভরা আকাশের দিকে। হাতে হাত, একই সাথে দুজনের নিঃশ্বাস পড়ছে। দুজনের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কি ওকে ভালোবাসি? পূর্ব ধীরে ধীরে মুখটা একটু কাছে এগিয়ে আনল। রোদও মাথাটা কাঁধ থেকে সরিয়ে আস্তে করে পূর্বর বুকে ঢলে পড়ল। এই প্রথম কোনো ছেলের এত কাছে চলে এসেছে ও। পূর্বর বুকের ধুকপুকুনি বেড়ে গেছে। সেই শব্দ শুনতে শুনতে কেমন যেন মাতাল হয়ে যাচ্ছে রোদ। এত সুখ কখনো হয়নি ওর। পূর্ব দুহাতের নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ফেলল রোদ। রোদের মাথাটা বুকে চেপে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে লাগল। পূর্বর নিজেরও খুব সুখ সুখ লাগছে। রোদের ভারী হয়ে আসা নিঃশ্বাস বুকের উপর পড়ছে। দুজনের নিঃশ্বাস ঘন হচ্ছে। পূর্ব কি বলবে বুঝতে পারছে না, খেই হারিয়ে ফেলেছে। কেউই কোনো কথা না বলে চুপচাপ জোড়াজড়ি করে বসে রইল। রাত অনেক বেড়ে গেছে। রোদ ঘুমিয়ে পড়েছে পূর্বর বুকের উপর ঢলে পড়ে। ওর মাথাটা কোলের উপর নিয়ে বারান্দায় শান্ত হয়ে বসে আছে পূর্ব। এভাবেই থাকবে নাকি উঠে রুমে যাবে বুঝতে পারছে না কিছুতেই।
নড়লেই তো রোদের ঘুম ভেঙে যাবে। কিন্তু এভাবেও তো থাকা যায় না। রাত বেড়ে যাচ্ছে। যদিও পুরো কটেজটাই এখন ওদের দখলে, তারপরও সারা রাত এভাবে বারান্দায় বসে কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। কালকে আবার সারাদিন ঘুরতে হবে। পূর্ব মৃদু স্বরে ওকে ডাকল, রোদ। এই রোদ। রোদের কোনো সারা শব্দই নেই। কত শান্তিতে ঘুমাচ্ছে মেয়েটা। পূর্ব আবারও ডাকল, এই রোদ। পাগলি মেয়েটা। রোদ বলে ওর গলাটা ভালোমতো পেঁচিয়ে ধরল। শরীর ঝিমঝিম করে উঠল পূর্বর। এভাবেই তো একেবারে খুন করে ফেলবে মেয়েটা। একদণ্ড শান্তি দিচ্ছে না, আবার যদি এভাবে আগলে রাখতে চায় তাহলে তো মরণই। কি যে করবে ও। রোদকে আস্তে করে কোলে তুলে নিল পূর্ব। এবার ঘুম ভেঙে গেল ওর। পূর্ব কোলে নেয়া মাত্রই চোখটা আবারও ভিজে উঠতে শুরু করেছে। রোদের হাতের বাঁধন আলগা হয়ে এলো। পূর্ব ওকে কোলে তুলে নিয়ে রোদের রুমে চলে এলো। বিছানায় শুয়ে দেয়ামাত্রই রোদ চোখে মেলে তাকালো। ঘরে সৌরবিদ্যুতের আলো জ্বলছে। হালকা আলোয় পূর্বর চোখে চোখ রেখে কেঁপে উঠল রোদ। পূর্ব দেখল মেয়েটির চোখে জল। এ জল হয়তো সুখের, কিন্তু তবুও ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অন্যরকম একটা যন্ত্রণা আঁচ করতে পারছে ও। সত্যি সত্যিই রোদকে ভালোবেসে ফেলেছে বুঝতে পেরেছে পূর্ব। রোদ অপলকভাবে তাকিয়ে আছে পূর্বর দিকে। ওর চোখে মায়া, এক অলৌকিক মায়া। এই মায় নিমেষেই গ্রাস করে ফেলা সম্ভব। এখানে থাকলে সত্যিই ভুলভাল কিছু ঘটে যাবে আজ। পূর্ব আর কিছু না বলে রোদের চুলে আলতো করে হাত বুলিয়ে দিল। আবেশে চোখ বুজে ফেলল রোদ। পূর্ব নিচু হয়ে এসে ওর একদম চোখের কাছে চোখ রেখে বলল, শাড়িতে তোমাকে কি যে মায়াবী লাগে বলে বোঝাতে পারব না। সবসময় শাড়ি পরে থাকার অভ্যেস করে নিও কেমন? আর নিজের একটু খেয়াল কি রাখা যায় না? চুলগুলো এত অগোছালো করে রাখো কেন হুম? একটু আছড়ানো যায় না? এখন লক্ষ্মী মেয়ের মতন ঘুমিয়ে পড়ো তো। মেঘ উঠে চাইলে খুব ভোরেই উঠতে হবে কিন্তু। আরেকবার হাত বুলিয়ে দিল কপালে। রোদের গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সুখেই মনে হয় মরে যাবে ও। এত সুখ জীবনে কখনো বোধহয় পায়নি ও। কেউ কখনো ওকে এভাবে বলেনি, এভাবে একটু ভালোবাসানি। ও কেঁদেই চলল। সোলারের টিমটিম আলো এসে জল চোখ এড়াল না পূর্বর। আস্তে করে চোখটা মুছে দিয়ে বলল, আর কান্না নয় রোদ, তোমার সমস্ত যন্ত্রণা আজকের এই জলেই ধুয়ে মুছে চলে যাক। যত জমানো কষ্ট সব নির্বাসন দিয়ে যাও। এই পূর্ব আর কখনো কাঁদতে দেবে না তোমায়, মাথায় থাকে যেন। রোদের ইচ্ছে করছে পূর্বকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে। পূর্বর ও ইচ্ছে করছে ঠিক একই কাজটা করতে। কিন্তু এখন ওকে একবার স্পর্শ করলে কোত্থেকে কি হয়ে যাবে কিছুই বুঝতে পারবে না। আবেগের বশে কোনো ভুল করতে রাজি নয় পূর্ব। ও আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে এলো। দরজাটা যাওয়ার সময় লাগিয়ে দিয়ে গেল। রোদ বালিশ ঝাপটে ধরে অঝোর ধারায় কেঁদে চলেছে। কেন কাঁদছে ও নিজেও জানে না। অরণ্যর দেয়া অপমানের সমস্ত যন্ত্রণা আজকের চোখের জলে বেরিয়ে এসেছে। সব কষ্ট মাথাচাড়া দিয়ে উঠছে। পূর্ব বলেছে আজকের কান্নাই শেষ কান্না হোক, আজই সব যন্ত্রণা নির্বাসন দিয়ে দিতে। এত সুখ কি কপালে সইবে ওর? বাকি রাতটা নির্ঘুম কেটে গেল। অনেকক্ষণ কাদার পর নানান রঙিন স্বপ্ন দেখতে দেখতে ভোররাতে ঘুমিয়ে পড়ল রোদ। এদিকে পূর্বর ও বাকি রাতটা খুব ছটফটানির মধ্য দিয়ে কেটে গেল। এত অস্থিরতা কিসের বুঝতে পারে না ওরা। ৭০ ভোরবেলা মেঘালয়ের ডাকে চোখ মেলে তাকালো মিশু। মেঘালয় ওর ডান দিকে শুয়ে আছে আর বারবার সেদিকে থেকে ডাকছে। মিশু চোখ না মেলেই বলল, সারারাত জ্বালিয়েছ, এখন একটু ঘুমুতে দিবা প্লিজ। মেঘালয় কোনো বারণ শুনল না।
মিশুকে জোর করেই বিছানার উপর তুলে বসালো। মিশু বিরক্ত মুখে চোখ কচলে যেই ওর দিকে তাকাতে গেছে, অমনি জানালা দিয়ে বাইরের দিকে চোখ গেল। সাদা সাদা অজস্র মেঘের ভেলা পালা করে ছুটে আসছে, চারদিকে শুধু মেঘ আর মেঘ। জানালা থেকে একটু দূরে ঘরের নিচে শুধু মেঘ উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে, কিন্তু জানালা থেকে অনেক নিচে মেঘগুলো, ছোঁয়া যাচ্ছে না। এত কাছ থেকে মেঘ দেখতে পারবে সেটা কল্পনাও করেনি মিশু। সকাল সকাল ঘুম ভাঙিয়ে এমন মেঘের খেলা দেখলে মনটা কেমন যেন করে ওঠে। মিশু বিস্ময় কথাই বলতে পারল না। মেঘালয় তাড়া দিয়ে বলল, সারপ্রাইজড? মিশু বলল, হুম। সত্যিই অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে আছে পুরো পাহাড় জুড়ে। মাত্র সকাল হল, সূর্য উঠবে একটু বাদেই। মেঘ উঠে চাইলে এক্ষুনি আমাদের বেরিয়ে পড়া দরকার মিশু। আমি সবাইকে ডেকে এসেছি, তুমি একটু রোদকে ডেকে দাও দ্রুত। ওর বোধহয় ঘুম ভাঙেনি। মিশু তাড়াহুড়ো করে বিছানা থেকে নামল। ব্রাশে পেস্ট লাগিয়ে ছুটল রোদের ঘরের দিকে। দরজা খোলাই ছিল। এসে রোদকে ডেকে তুলল ঘুম থেকে। রোদ আড়মোড়া ভেঙে বলল, এত সকালে ডাকছ কেন মিশমিশি? মেঘালয় মিশুকে যেভাবে চমকে দিয়েছে মিশু ঠিক সেভাবেই রোদকে চমকে দিল। বিছানায় বসে এত কাছে মেঘ দেখতে পেয়ে রোদ বেশ চমকাল। খুশি হয়ে বলল, ইস কি সুন্দর মেঘ। মিশু একটু হেসে বলল, রাতে ঘুম হয়েছে বলে তো মনে হয় না। তাই না? রোদের সবকিছু মনে পড়ে গেল। ও লাজুক ভঙ্গিতে বলল, মেঘ বলল, পূর্বকে রাত 2টার দিকে তোমার রুম থেকে বেরোতে দেখেছে। তো কতদূর এগোলো? ঠোঁটে ঠোঁটে কথা হলো নাকি আরো বেশি? রোদ লজ্জায় লাল হয়ে বলল, সেরকম কিছুই না। পূর্ব খুব ভালো, খুবই ভালো। এবার ওঠো, বাকিটা পরে শুনব। এখন না গেলে আর মেঘ ছোঁয়া হবে না। আচ্ছা উঠছি। মিশু, তোমার আকাশী রঙের শাড়িটা আমায় দেবে পরতে? মিশু ভেবেছিল আজকে আকাশী রঙের শাড়িটা পরবে, কিন্তু রোদের সদ্য ভালোবাসাবাসি শুরু হচ্ছে ভেবে ও বলল, আচ্ছা আমি এক্ষুনি এনে দিচ্ছি। ভাইয়া বুঝি শাড়িতে খুব সুন্দর লাগে বলেছে? যাক, দুজনের একটা গতি হল। বলেছিলাম না, একজনের মাথা ঠিকই ঘুরে যাবে। গরিবের কথা বাসি হলেও ফলে। রোদ হাসল। সেই সিলেটে প্রথম দেখা হওয়ার পর থেকেই তো ওদের মধ্যে একটু একটু অনুভূতি জন্মাচ্ছিল। এখন সেটা দুজনেই ফিল করতে শুরু করেছে। লাজে রাঙা হয়ে উঠল মুখটা। মিশু ওর শাড়িটা রোদকে দিয়ে এসে জামা পরে নিল। পাহাড়ে ট্রেকিং করতে হবে। শাড়ি পরে কিভাবে রোদ ট্রেকিং করবে সেই ভালো জানে। তবে পড়তে চেয়েছে যখন বাধা তো দেয়া যায় না। মিশু নিজের রুমে এসে দ্রুত রেডি হয়ে নিল। কটেজের বাইরে এসে সবাই একত্রিত হল। পূর্বর চোখে মুখে এখনো ঘুম লেগে আছে। ছেলেটা যে সারারাত ঘুমায়নি সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। রোদের সাথে চোখাচোখি হতেই দুজনের হার্টবিট দুম করেই বেড়ে গেল। রোদ কেঁপে কেঁপে উঠতে লাগল বারবার। প্রেমে পড়ার প্রথম অনুভূতি বুঝি এমনই হয়। সবাই বেরিয়ে পড়ল কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। ওদের কটেজ থেকে পাহাড় বেশি দূরে নয়। তবুও লেগুনায় বেশ খানিকটা পথ যেতে হল। তারপর শুরু হল ট্রেইল। রোদ শাড়ি তুলে ধরে পাহাড়ে উঠছে। পাহাড়ের দুদিকে দুটো পথ চলে গেছে। সায়ান ও আরাফ সবার আগে আগে হাঁটছিল। ওরা বামদিকে যাচ্ছে দেখে মেঘালয় বলল, আগে ডানদিকে চল। এদিকে ভিড় কম থাকবে, আর মেঘও দেখা যাবে ভালো মতো। ওরা আবার ফিরে আসলো। দুজনকে খুবই ছন্নছাড়া দেখাচ্ছে। সবাই কাপল হয়ে গেছে আর ওরা দুজন শ্যাওলার মতো ঝুলে আছে ওদের পিছনে।
ভালো দেখায় কি? আরাফ তো সবার সামনে বলেই ফেলল, নেক্সট টাইম থেকে বউ ছাড়া ট্যুরে যাব না। সবাই হেসে ফেলল ওর কথা শুনে। মেঘালয় মিশুর হাত ধরে ফেলছে বারবার, মিশুকে নিয়ে ওর বড্ড দুশ্চিন্তা হয়। কিছুক্ষণ ট্র্যাকিং করেই পৌঁছে গেল কংলাক পাহাড়ের চূড়ায়। স্বস্তির নিঃশ্বাস ফেলতে লাগল সবাই। এখানে দাঁড়িয়ে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে পুরো পৃথিবীটাই দেখছে ওরা। এত বিশাল প্রান্তর সামনে, বিশাল মহাশূন্য আর রাশি রাশি মেঘ। আসার পথেই কুয়াশার মতো মেঘেরা গা ভিজিয়ে দিচ্ছিল। মিশু কেবলই উৎফুল্ল হয়ে উঠছে। মেঘালয় খেয়াল করে দেখল এক রাশি তুলোর মতো মেঘ উড়ে আসছে। ও ছুটে এসে মিশুর হাত ধরে হেঁচকা টান দিয়ে সেখানে গিয়ে দাঁড় করাল। মিশু মুগ্ধতার চোটে কথাই বলতে পারছে না। এমন সাদা মেঘ ও কখনো দেখেনি। মেঘেরা উড়ে আসছে ওদের দিকে। মিশু উত্তেজনায় কাঁপছে। মেঘালয় ওর পিছনে দাঁড়িয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। মিশু মেঘালয়ের বুকে পিঠ ঠেকে দাঁড়াল। মেঘালয় ওর পিছনে দাঁড়িয়ে হাত দুটো মিশুর হাতে তুলে নিয়ে সামনে বাড়িয়ে দিল। মিশু উত্তেজনায় কাঁপতে কাঁপতে মেঘালয়ের বুকের উপর সমস্ত ভর ছেড়ে দিয়ে দাঁড়িয়েছে। বিশাল আকাশ আর এই মহাশূন্যের মাঝে উড়ে আসা মেঘ দেখে ওর মনে হচ্ছে নিজেই বোধহয় আকাশে উড়ছে। মেঘালয়ের হাতের উপর আলতো করে হাত রেখে আবেশে চোখ বুজে ফেলল মিশু। গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ এসে শরীর ফুঁড়ে ঢুকে যেতে লাগল। দুজনকে একসাথে আলিঙ্গন করছে মেঘ। মেঘ স্পর্শ করার অনুভূতি এত সুন্দর হতে পারে মিশু কখনো কল্পনাও করেনি। অজান্তেই ওর দুচোখ বেয়ে পানি পড়ছে টপটপ করে। বহু প্রতীক্ষিত সেই অনুভূতি। মেঘের স্পর্শে চোখ বুজে ফেলেছে ও। চোখ মেলেই আবার মিটমিট করে বন্ধ করে ফেলল। মনে হচ্ছে একটু গাঢ় কুয়াশা। শীতল এক অনুভূতি। ভেতরে কাঁপন ধরে গেছে একেবারে। মেঘেদের দল উড়ে চলে যাওয়ার পর মিশু পিছন ফিরে মেঘালয়কে জড়িয়ে ধরল শক্ত করে। সায়ান ওদের মেঘের ভেতরের ছবি তুলে নিয়েছে। কখনো এরকম মেঘও দেখেনি। আজ মিশুর জন্যই বোধহয় মেঘেরা তার পথ ভুলে এ পথে এসেছে এভাবে। রাজকন্যাকে দেখতেই এসেছে ওরা। নয়তো মেঘগুলো কত নিচে, এত উপরে সবসময় আসে না ওরা। তবে উপরে সব জায়গায় কুয়াশার মতন মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। মিশু এখনো কাঁপছে। মেঘালয়ের বুকে মাথা রেখে শক্ত করে ওকে ধরে আছে। মেঘালয় এই আনন্দটুকু দেয়ার জন্যই এত আয়োজন করে মিশুকে নিয়ে এসেছে এখানে। একেই বলে ভালোবাসা। মিশুর কপালে আলতো চুমু এঁকে দিয়ে মেঘালয় বলল, ভালোবাসি মিশু, প্রচণ্ড ভালোবাসি। রৌদ্রময়ী দুহাত দুদিকে মেলে দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ উড়ে এসে ওর শরীর স্পর্শ করে চলে গেল। কি সুখ সুখ অনুভূতি। পূর্ব বলল, তোমাকে আজ আকাশের মতোই লাগছে রোদ। পূর্বর কথা শুনে রোদ ওর দিকে ফিরে তাকাল। মুচকি হাসি ফুটে উঠল ওর মুখে। ধীরে ধীরে সকালের শুভ্রতা ছড়িয়ে পড়েছে। চারদিকে কুয়াশার মতন মেঘ ছড়িয়ে আছে। অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। মিশু ও মেঘালয় এখনো একে অপরকে জড়িয়ে ধরেই আছে। এদিকে নিখিল ও দুপুর একসাথে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে আকাশের দিকে চেয়ে আছে। আকাশটা খুব বিশাল লাগছে এখান থেকে। মনে হচ্ছে পুরো পৃথিবীটাকেই দেখতে পাচ্ছে ওরা। একটু আগেও এখানে ছিল শুধুই মেঘের ছড়াছড়ি। সবকিছু ঝাপসা হয়ে গিয়েছিল। অথচ খানিক বাদেই সমস্তটা একদম পরিষ্কার হয়ে গেল। একদিকে মিজোরাম রাজ্য, একদিকে দিঘিনালা, আর পাহাড়ের চূড়া সবটাই স্পষ্ট দেখা যাচ্ছে। পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘ জমে আছে। আস্তে আস্তে সূর্য উদিত হচ্ছে। মুগ্ধ হয়ে সবাই সূর্যাস্ত উপভোগ করল। এরপর একসাথে বসে সকালের নাস্তা সেরে নিল।
ছেলেরা ওদের পিঠের ব্যাগে করে নাস্তা আর পানি বয়ে নিয়ে এসেছে। কারণ নাস্তা করতে দেরি হয়ে গেলে আর সূর্যোদয় দেখা হতো না, আর এখান থেকে নেমে যেতেও অনেক দেরি হবে। কাজেই নাস্তা ব্যাগে করেই নিয়ে আসতে হয়েছে। নাস্তার পর একসাথে বসে কিছুক্ষণ আড্ডা চলল। সকালের স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে। সূর্যের রঙিন আলোকরশ্মি এসে পড়েছে গায়ের উপর, পাহাড়ের চূড়ায় চূড়ায়। এক অন্যরকম ভালো লাগা ছেয়ে যাচ্ছে। সায়ান ও আরাফ বলল, তোমরা সবাই এখানে এনজয় করো, আমরা কংলাক ঝর্ণা দেখে আসি। ঝর্ণায় কিছুক্ষণ সময় কাটিয়ে স্নান সেরে আসব। মিশু মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, এই আমরা ঝর্ণায় যাব না? মেঘালয় বলল, ঝর্ণায় যেতে হলে পাহাড়ের ঢালে নামতে হবে মিশু সোনা। অনেক দুর্গম পথ। এখানে উপরে যেমন দেখছ তার একদম ভিন্ন। পুরো পথটাই বন্য জঙ্গলে ঢাকা। তুমি ওই ঘন জঙ্গল পেরিয়ে যেতে পারবা? মিশু আত্মবিশ্বাসী স্বরে বলল, আমি পারব। চলো না প্লিজ যাই। মেঘালয় হেসে বলল, একদম পাহাড়ি লতা আর প্রাচীন বৃক্ষে ঢাকা পুরো পথটা। অনেক কষ্ট হবে তোমার। সায়ান আর আরাফ যাক, আমরা বরং লুসাইদের সাথে কথা বলে আসি। মিশু মুখটা করুণ করে বলল, লুসাইদের সাথে কথা বলে ঝর্ণায় যাওয়া যাবে না? আজকে থাক না, ঝিরিপথ দিয়ে যেতে হবে। আমি চাই না অত কঠিন ট্রেইল করে খুব বেশি টায়ার্ড হয়ে পড়ো। তারপর আমাদের মধুচন্দ্রিমা। সবাই মুখ টিপে হাসল মেঘালয়ের কথা শুনে। মিশু মুখটা ছোট্ট একটু করে তাকিয়ে আছে। মেঘালয় বলল, ঝিরিপথটা অনেক দুর্গম। পাহাড়ি জঙ্গল আর অনেক প্রাচীন বৃক্ষ দিয়ে ঢাকা রাস্তাটা। এই ট্রেইলে ট্রেকিং করে আসার পর রাতে নাক ডেকে ঘুমোবে তুমি। তখন আর একদমই মজা হবে না। আজকে রাতে আমরা সারারাত পার্টি করব, বারবিকিউ হবে। কত মজা হবে ভাবতে পারো? মিশু তবুও মুখটা ছোট্ট একটু করেই আছে। ওর এখন খুব করে ঝর্ণায় যেতে ইচ্ছে করছে। মেঘালয় বলল, পাগলি, এত মন খারাপ করো না। আরেকবার এসে নিয়ে যাব তোমায়। আজকে তোমাকে নতুন নতুন কিছু জিনিস দেখিয়ে আনি চলো। মিশু কিছু বলল না। মেঘালয় ওর মুখ দেখে বুঝতে পারছে ও ঝর্ণা দেখতে যাবেই। তার উপর প্রাচীন বৃক্ষ আর লতাপাতার কথা শুনেছে। ওর এখন ঝর্ণায় যাওয়ার ইচ্ছেটা আরও বেড়ে গেছে। মুখটা করুণ করে আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘালয় হেসে ফেলল ওর মুখ দেখে। সায়ান বলল, তুই আর মিশুও চল আমাদের সাথে। মেঘালয় একটু কি যেন ভেবে বলল, আচ্ছা ঠিক আছে। ওঠো মিশু। মিশু আনন্দে লাফিয়ে উঠে মেঘালয়ের গলা জড়িয়ে ধরল। ছোট্ট বাচ্চারা আনন্দে যেমন লাফায় সেরকম লাফাতে লাগল। ওরা আর কিছুক্ষণ এখানে থাকার পর কংলাক ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্যে বিদায় নিল সবার কাছ থেকে। নিখিল, দুপুর আর রোদ ও পূর্ব এখানেই থেকে গেল। ওরা নেমে যাওয়ার পর নিখিল ও দুপুরও নিজেদের মতো রোদের কাছ থেকে সরে আসল। রোদ ও পূর্ব দুজনে বসে রইল একে অপরের পিঠে হেলান দিয়ে। আরও একবার মেঘ এসে ওদের ছুঁয়ে দিয়ে গেল। নিখিল ও দুপুর হাত ধরাধরি করে আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নেমে এলো। ওরা আশেপাশের পরিবেশ দেখতে দেখতে কটেজের দিকে যেতে লাগল। ৭২ এক রাতের জন্য কটেজ ভাড়া নেওয়া হয়েছিল। আজকে ওরা ক্লাব হাউজে থাকার অনুমতি নিয়েছে। ক্লাব হাউজের সামনে ফাঁকা জায়গাটায় ৩টা তাঁবুও টাঙিয়ে ফেলেছে। রাতে এই ফাঁকা জায়গায় একটু গান বাজনা আর আড্ডা হবে। ক্লাব হাউজের কেয়ারটেকার মইয়া লুসাই দাদা রান্নার ব্যবস্থা করে দিবেন। মেঘালয় ও সায়ান নিজ হাতে বারবিকিউ করার সিদ্ধান্ত নিয়েছে। রাতে তাহলে বেশ মজাই হবে মনে হচ্ছে। বুনো পরিবেশ আর পাথুরে পথে ট্রেকিং করে এসেও মিশুকে একটুও ক্লান্ত দেখাচ্ছে না। বরং দিব্যি ছুটোছুটি করে তাঁবু টাঙাতে সাহায্য করল।
বিকেলটা যে যার মতো করে কাটিয়ে এসেছে। মেঘালয় মিশুকে নিয়ে লুসাইদের গ্রামে গিয়েছিল। ওদের ঘরবাড়ি দেখতে দেখতে উৎফুল্ল হয়ে উঠেছিল মিশু। লুসাইরা পাহাড়ে জুম চাষ করে, কি চাষ করে, কিভাবে করে সবই শুনে নিয়েছে। ওর খুব মজা লাগছিল ওদের গ্রামে ঘুরতে। মানুষগুলো খুবই ভালো আর মিশুক মনে হয়েছে। বাচ্চাগুলো চেয়ে চেয়ে দেখছিল ওদের দিকে। মিশু দুটো বাচ্চাকে কোলে নিয়ে আদরও করে দিয়েছে। একটা বাড়িতে বসে হুকা টেনেছে আর গল্পও করেছে। মেঘালয়কে হুকা টানতে দেখে মিশুও টেনেছে। কিন্তু একবার টেনেই ওর সেকি কাশি। ওর কাণ্ড দেখে লুসাইরা হাসছিল। পুরোটা বিকেল সেখানে কাটিয়ে দিয়ে কংলাক পাহাড়েই সূর্যাস্ত দেখে তারপর রুইলুই পাড়ায় ফিরে এসেছে ওরা। এসে তাঁবু টাঙানো, খড়ি জোগাড় করে রাখা, রান্নার ব্যবস্থা সব করে ফেলল। রাত্রিবেলা কাঠখড়িতে আগুন জ্বালিয়ে ওরা চারপাশে বসে আগুন পোহাচ্ছে আর আড্ডা দিচ্ছে। বারবিকিউটা দারুণ টেস্টি হয়েছিল, সেটার প্রশংসা চলল অনেকক্ষণভর। এরপর শুরু হলো গান বাজনা। মেঘালয়ের সাথে ওর বন্ধুরাও শুরু করে দিল। আজকে নিখিলও যোগ দিয়েছে সাথে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা। খালি চুল কয়েডা পাইকা গেছে বাতাসে। তোমার মাইয়াডারে দেবা না, এই কথা মোরে কবানা। তাইলে কিন্তু মরে যাবানি উপসে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা। খালি চুল কয়েডা পাইকা গেছে বাতাসে। গান শুনে মিশু হেসেই খুন। ও মেঘালয়ের এক হাতে শক্ত করে চেপে ধরে বসে আছে। চারিদিক মেঘে জড়ো হয়ে গেছে। যেখানে বসে আছে সেখানেই মেঘ উড়ে উড়ে আসছে। কুয়াশার মতন মেঘ এসে গা ভিজিয়ে দিচ্ছে। আগুনের পাশে বসে থাকতে বেশ লাগছে। গান শেষ করে সবাই শুয়ে পড়ল। একই সাথে সবাই সোজা হয়ে শুয়ে আকাশ দেখতে লাগল। মাথার উপর রাশি রাশি নক্ষত্র। তারাগুলো দেখে মনে হচ্ছে সবগুলা মাথার উপর ঝুলে আছে, মনে হয় একটা ঢিল ছুঁড়লেই সব তারা টুপ করে গায়ের উপর পড়বে। এত কাছ থেকে কখনো নক্ষত্র দেখেনি মিশু। ওর এতটা পরিমাণে সুখ সুখ লাগছে। মাঝে মাঝে মেঘ উড়ে এসে গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। এত সুন্দর কেন সবকিছু। শুয়ে থেকেও গান হলো কয়েকটা। রাত 2টোর দিকে একটা তাঁবুতে মিশু ও মেঘালয় শুতে চলে গেল। নিখিল ও দুপুর 1টায় চলে গেল। এখন বাকি রইল একটা তাঁবু। ক্লাব হাউজে রোদ শুতে গেলে পূর্ব, আরাফ ও সায়ান তাঁবুতে শুতে পারবে। কিন্তু রোদকে রুমে যেতে বলাটা কেমন যেন হয়ে যায়। এদিকে রোদকে তাঁবুতে শুতে বললে ওদের 3জনকে রুমে গিয়ে শুতে হবে। সেটাও ইচ্ছে করছে না। 3জনেরই ইচ্ছে করছে তাঁবুতে থাকতে। আরেকটা তাঁবুর ব্যবস্থা করতে পারেনি বলে 3টাই করতে হয়েছে। এখন কি করা যায় তবে? পূর্ব বলল, আমি আর রোদ আজকে সারারাত বাইরে বসে থাকব আর গল্প করব। রোদ চমকে উঠল ওর কথায়। প্রস্তাবটা লোভনীয়, কিন্তু লজ্জা লাগছে ওর। সায়ান রোদকে জিজ্ঞেস করল, তাহলে তাই করবে? রোদ বলল, আচ্ছা। আমার তো বাইরে বসে তারা গুনতেই ভালো লাগছে। আরাফ একবার দুষ্টুমি করে বলল, আমরা দুজন বরং বাইরে বসে থাকি আর পূর্ব ও রোদ একসাথে তাঁবুতে ঘুমাক। কথাটা শুনে লজ্জায় লাল হয়ে উঠল রোদ। মাথাই তুলতে পারছিল না। সায়ান ও আরাফ হাসতে হাসতে তাঁবুতে শুতে গেল। রোদ ও পূর্ব একসাথে শুয়ে রইল ঘাসের উপর। আজকের জন্য পুরো ক্লাব হাউজি ওদের। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ভেতরে কেউই থাকতে গেল না। সবাই বাইরে তাঁবুতেই শুয়ে পড়েছে। রোদ বলল, আজকের রাতটা এতটা সুন্দর, সত্যি আমার জীবনে এত সুন্দর রাত বোধহয় কখনো আসেনি। পূর্ব হেসে বলল, কখনো কি ভেবেছিলে আমার সাথে গভীর রাতে এভাবে পাহাড়ের উপর শুয়ে থাকবা? রোদ লজ্জা পেয়ে কাছে সরে আসলো পূর্বর। দুজনে একদম কাছাকাছি শুয়ে আছে।
অন্ধকার রাতে এভাবে ঘাসের উপর শুয়ে আকাশ দেখার মাঝে অন্যরকম সুখ বিরাজ করে। পূর্ব বলল, স্কাই কালার শাড়িতে তোমাকে পাক্কা আসমানি আসমানি লাগছিল। ইস, হয়েছে, আর বলতে হবে না। এখন মেঘ আর মিশু কি করছে বলো তো? রোদ লজ্জায় কুকড়ে যাওয়ার মতো অবস্থা হল। ওরা দুজন কি করছে এরকম লজ্জাজনক প্রশ্ন করতে পূর্বর কি একটুও লজ্জা করল না? ছেলেটা খুবই পাজি, নিশ্চয়ই এখন দুষ্টমি ভরা হাসি হাসছে। রোদ বলল, মিশু নিশ্চয়ই মেঘালয়ের বুকে মাথা রেখে শুয়ে আছে। আহ, আমারও ইচ্ছে করে ওরকমভাবে কাউকে বুকে জড়িয়ে শুয়ে থাকতে। কাউ মানে তো গরু। গরুকে বুকে নিয়ে শুয়ে থাকবেন? পূর্ব হো হো করে হেসে বলল, হুম। এক রাতের জন্য তুমি কি গরু হবে রোদ? রোদের হাসি পেল। ও আচমকা পূর্বর বুকে মাথা রেখে ঝাপটে ধরল ওকে। পূর্ব দুহাতে রোদকে বুকে চেপে ধরে বলল, এরকম মুহূর্ত আমার লাইফে এত তাড়াতাড়ি আসবে ভাবিনি। কিরকম? এই মাথার উপর আকাশ, তারাগুলো মিটিমিটি জ্বলছে, মনে হচ্ছে ঢিল ছুড়লেই টুপ করে একটা তারা ঝরে পড়বে গায়ের উপর। আমার চারিদিকে মেঘ ভাসছে, কুয়াশা ভিজিয়ে দিচ্ছে শরীর। ঘাসের উপর শুয়ে একজন রোদকে বুকে চেপে ধরে আছি। রোদ না, গরুকে বুকে চেপে ধরে আছেন। হা হা হা, দুজনেই শব্দ করে হাসছে। তাঁবুর ভেতর থেকে ওদের হাসির শব্দ শুনে বড্ড আনন্দ হচ্ছে দুপুরের। অবশেষে পোড়া কপালির মুখের হাসি ফিরিয়ে দিল ওকেও। এত সুন্দর হাসির শব্দ কতদিন শোনেনি দুপুর। প্রিয় বোনের প্রিয় হাসির শব্দ শুনতে শুনতে দুপুর ও নিখিলের বুকে মাথা রেখে সুখে ভেসে যেতে লাগল। মনে হচ্ছে আজ রাতে পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে। চলবে।